স্কুল পড়ুয়া সাধারণ এক মেয়ে মিকো, কিন্তু তার চোখে ধরা পড়ে এমন কিছু যা অন্য কেউ দেখতে পায় না। চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর সব আত্মারা। তবে মিকো ভান ধরে ও কিছুই দেখেনি। কিন্তু কি হবে যখন এই আত্মারা ওর সবচেয়ে কাছের মানুষের জীবনটা হুমকির মুখে ফেলবে? ভয়, রহস্য আর মজার কিছু গল্প নিয়ে আজ আমরা দেখব মিরুকো চান মুভিটি। তো চলো, আর কথা না বাড়িয়ে গল্পে ঢোকা যাক। শুরুটা হয় এক স্কুল দেখিয়ে। মিকো আর ওর বেস্ট ফ্রেন্ড হানা ক্লাসের ভোট নিচ্ছিল সামনের ফেস্টিভ্যালের জন্য। হানা হলো ক্লাস ক্যাপ্টেন আর মিকো হলো ওর সহকারী। ওরা ভোট নিচ্ছিল ফেস্টিভ্যালে সবাই কি করতে চায়। তো 15 জন ভোট দেয় ডান্স করবে, আর বাকি 15 জন ফেস্টিভ্যালে বুথ বানাতে চাচ্ছিল। এই দেখে ক্লাস টিচার মিস আড়াই বলে, 30 জন হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ তোমাদের ক্লাসে 30 জন, এর মাঝে একজন আজকে আসেনি। এজন্য মিকো আর হানা আবারও গুনে দেখে। হানা গুনে এক দলে 14 জন, তবে মিকো এখনও 15 জনই দেখতে পাচ্ছিল। একজন তো বেশি থাকার কথাই না। সবাই কিছুটা ভয়ও পেয়ে যায়। পরক্ষণেই মিকো বুঝতে পারে সেটা আসলে একটা আত্মা। মানে মিকো ভূত বা আত্মাদের দেখতে পায়। ও তো যায় ঘাবড়ে, তবে ব্যাপারটা এড়িয়ে ও বলে, হ্যাঁ হ্যাঁ, 14 জনই। ডান্সে বেশি ভোট এসেছে, তাই ক্লাসের সবাই ফেস্টিভ্যালে ডান্সই করতে চাচ্ছিল। মিকো বাড়ি ফেরার সময় অনলাইনে সার্চ করে ও কেন ভূতদেরকে দেখতে পায়। কেউ বলছিল এটা হ্যালুসিনেশন, আবার কেউ বলে এটা মানসিক সমস্যা বা মনের ভুল ধারণা। এ সময় মিকো বাসের মাঝে আরও একটি আত্মা দেখতে পায়, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। ও ঘাবড়ে যায়। এরপর বাস থেকে নেমে মিকো অনলাইনে ভিডিও দেখতে থাকে ভূতদের দেখতে পেলে কী করা উচিত। ভিডিওর লোকটি বলে, ভূতদের দেখলে তাদের বকা দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত, তাহলেই তারা চলে যাবে। ঘরে ফেরার সময় মিকো ছোট্ট এক ছেলের আত্মা দেখতে পায়। মিকো ওকে এড়িয়ে যেতে চাইলেও ভুল করে পেছনে ঘুরে ফেলে। আত্মাটা বলে, তুমি কি আমায় দেখতে পাচ্ছ? মিকো ভয়ে ওকে ধমক দিয়ে নিজের জীবন নিয়ে পালায়। বেচারি তো ভয়ে পড়েও যায়। যাই হোক, ও ভেবেছে আত্মাটা ওর আর পিছু করবে না। শব্দ শুনে মিকোর ছোট ভাই বলে, ঠিক আছো তুমি? মিকো মিথ্যে বলে, এমনিতেই পড়ে গিয়েছিলাম। মিকোর পরিবারে বাবা, মা আর ছোট্ট এক ভাই। খাবার বানানোর সময় মিকো আরেকটি ভিডিও দেখছিল, যেখানে এক মহিলা বলছিল, ভূতদের দেখতে পেলে ভুলেও তাদের দিকে তাকাবে না, কথা তো মোটেও বলবে না, সোজা তাদেরকে এড়িয়ে চলবে, আর না হয় সেই আত্মা তোমার পিছু করে তোমার ঘরেই চলে যাবে। মিকো তো অলরেডি ভুল করে ফেলেছে, যার ফলে ছেলেটার আত্মা ওদের ঘরেই চলে এসেছে। এমন অবস্থাতেও মিকো স্বাভাবিক থাকার চেষ্টা করে। পরদিন স্কুলে যাওয়ার সময় এক বৃদ্ধ লোকের আত্মা দেখে মিকো জলদি তাকে এড়িয়ে হাঁটা শুরু করে। তবে লোকটি ওর পিছু করতে থাকে, আর হঠাৎ ওর কাঁধে হাত রেখে বলে, তোমার কি চেনটা পড়ে গিয়েছে। মিকো অবাক হয়ে বলে, আপনি বেঁচে আছেন, আপনি মারা যাননি। লোকটি তো রেগে যায়। মিকো নিজের আচরণে লজ্জা পেয়ে জলদি জলদি স্কুলে চলে যায়। একটু খুশিও ছিল যে এতক্ষণ পর্যন্ত ভূত দেখতে পায়নি। স্কুলে আসতেই বেস্ট ফ্রেন্ড হানাকে দেখে ও খুশি, কিন্তু হঠাৎ ওর মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ হানার গায়ে একটা ভূতের হাত লেগেছিল। ভূতটা কিভাবে হানাকে ভর করলো তা জানার জন্য মিকো জিজ্ঞেস করে, কাল কি তুমি কোথাও গিয়েছিলে? হানা বলে, আমার এক আত্মীয় মারা গিয়েছে, তাই গতকাল ফিউনারালে গিয়েছিলাম, মানে সেখান থেকেই আত্মাটা ওর উপর ভর করেছে। মিকো এরপর ভিডিও দেখছিল কিভাবে আত্মাদেরকে তাড়ানো যায়, যেখানে বলা হচ্ছিল লবণ মারলে আত্মারা পালিয়ে যায়। এজন্য লাঞ্চ টাইমে মিকো হানার গায়ে লবণ ছুঁড়ে মারে। তবে এতে কোনো কাজই হয় না। মিকো হতাশ হয়ে পড়ে ও কিভাবে হানাকে বাঁচাবে। পরের দৃশ্যে সকল ছাত্রছাত্রীদেরকে অডিটোরিয়ামে ডাকা হয়, যেখানে বাছাই করা হবে ফেস্টিভ্যালে কোন ক্লাস কি ইভেন্টে অংশগ্রহণ করবে। এখানে আমরা ইউরিয়া নামের এক মেয়েকে দেখতে পাই। ইউরিয়া স্কুলের ফটো বুথ ক্লাবের মেম্বার, আর ফেস্টিভ্যাল নিয়ে ডকুমেন্টারি তৈরি করবে, এই জন্য সবার ভিডিও ছবি নিচ্ছিল। আর এ হলো আকিও, ইউরিয়ার বন্ধু। এবার লটারি শুরু হয়ে যায়। হানাদের ক্লাসের সবাই তো ডান্স করতে চাচ্ছিল। হানা অনেক খুশি, কারণ লটারিতে সবসময় ওর ভাগ্য ভালো, আর বলে এটা তো আমরাই পাবো। কিন্তু এবার তো ওরা ডান্স পায় না। হানার মনটা খারাপ। মিকো বুঝতে পারে ওর উপর আত্মাটা ভর করে ওর সকল পজিটিভ এনার্জি চুষে নিচ্ছে। ওরা দুজন ওদের ক্লাস টিচার মিস আড়াইয়ের সাথে কথা বলছিল। উনি প্রেগনেন্ট ছিল।
আমরা দেখি ইউরিয়া আর আকিও হানার কাঁধের সেই আত্মাটার হাত দেখতে পাচ্ছিল, মানে ওরাও ভূতদের দেখতে পায়। পেছনেই ওরা আরেকটি আত্মা দেখতে পায়, আর আত্মাটির নজর মিস আড়াইয়ের পেটের দিকে ছিল। মিকো সেটা দেখে ঘাবড়ে যায়। আত্মাটা ধীরে ধীরে টিচারের কাছে চলে আসে। ওনার কোনো ক্ষতি করার আগেই মিকো জলদি পেটে ব্যথার নাটক করে, যেন টিচার ওকে নার্সিং রুমে নিয়ে যায়। এভাবেই ও টিচারকে বাঁচিয়ে নেয়। যাওয়ার সময় মিকো আত্মাটার দিকে ঘুরছিল, যেটা দেখে ইউরিয়া আর আকিওর সন্দেহ হয় হয়তো মিকো ভূতদের দেখতে পায়। সত্যটা জানার জন্য ইউরিয়া ছবি তোলার বাহানায় মিকো আর হানার কাছে যায়, আর ওদের ছবি তুলে ওই জায়গাটা বারবার জুম করছিল মিকোর রিয়াকশন দেখার জন্য। মিকোর তো ভয় হয়, তবে ও সেটা শো করে না, তাই ইউরিয়া ভাবে ও হয়তো ভুল ভেবেছে। এ সময় ওদের তিনজন ক্লাসমেট আসে। একজন বলে, ইউরিয়া, তুমি তো একটা অ্যাটেনশন সিকার, এখানে কি করছো? ইউরিয়া মন খারাপ করে চলে যায়। মেয়েটি বলে, আমি আর ইউরিয়া একই কেজি স্কুলে পড়তাম। ও সবসময় বলে বেড়াতো ও নাকি ভূতদেরকে দেখতে পায়। অ্যাটেনশন সিকার একটা, এই বলে ওরা হাসতে হাসতে চলে যায়। এসব শুনে মিকোর মনটা খারাপ হয়। তখনই আকিও এসে বলে, ও তো সত্যি ভূতদের দেখতে পায়, ও আর কী করবে, তাই না? মিকো যায় ঘাবড়ে। আকিও বলে, আসলে কিছু বছর আগে ফেস্টিভ্যালের দিনে ভূমিকম্পের কারণে স্কুলের এক বিল্ডিং পুরো ধসে পড়েছিল। সেখানে প্রায় 50 জনের মতো গার্ডিয়ান, ছাত্রছাত্রী, এমনকি টিচারও মারা গিয়েছে। তারা কেউ কিছু বোঝার আগেই হুট করেই সবাই মারা গিয়েছে, যার ফলে তারা বুঝতেই পারে না তারা আসলে মারা গিয়েছে। এর ফলে তাদের আত্মাগুলো এই স্কুলেই আটকে গেছে। তারা এখান থেকে বের হতে পারে না। তারা খুবই দুর্বল, কারো ক্ষতি করে না, তবে স্কুলের ফেস্টিভ্যালের দিনে তারা শক্তিশালী হয়ে ওঠে। এ কারণেই ইদানিং স্কুলে এত আত্মাদের দেখা যাচ্ছে। আর হ্যাঁ, ফেস্টিভ্যালের দিন যদি তোমরা হন্টেড হাউস বানাও, তাহলে ও সকল আত্মা আরও বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে। এ সময় এখানে হানা আসে। আকিও যাওয়ার সময় বলে, তবে হানার গায়ে অন্য একটা আত্মা, যেটা খারাপ আর ভয়ঙ্কর। হানার ক্ষতি করার আগেই তোমার কিছু করা উচিত। এসব বলে ও চলে যায়। মিকো ভয় পেয়ে যায়। এরপর ও হানার কাছে আসে। হানার ইদানিং অনেক ক্ষুধা পাচ্ছিল, কারণ আত্মাটি ওর সকল এনার্জি চুষে নিচ্ছিল। মিকো ওকে একটা প্রেয়ার ব্রিডসের ব্রেসলেট দিয়ে বলে, এতে তোমার ভাগ্য ভালো হয়ে যাবে। আসলে তো আত্মাটাকে তাড়ানোর জন্যই ও এটা দিয়েছে। কিন্তু হানা যখনই ব্রেসলেটটা পরে, সেটা সাথে সাথেই ভেঙে যায়। এর মানে আত্মাটা খুবই পাওয়ারফুল। হানার মনটা তো খারাপ হয়। মিকো বলে, আরে চিন্তা করো না, এটা কম দামি ছিল, এজন্য ভেঙে গেছে। আত্মাটা ধীরে ধীরে হানার শরীরটা নিজের দখলে করে নিচ্ছিল। এজন্য মিকো হানাকে বাঁচানোর জন্য ওকে একটা পবিত্র জায়গায় নিয়ে যায়। দুজন সেখানে দোয়া করে। মিকো দেখে এখন আর হানার কাঁধে সেই আত্মাটির হাতটা আর নেই। মন্দিরের বাহিরেই সেই আত্মাটা দাঁড়িয়েছিল, মানে সেটা আর পবিত্র জায়গায় ঢুকতে পারছে না। মিকো তো খুবই খুশি হয়ে যায়। এভাবেই ও হানাকে বাঁচিয়ে নিল। পরদিন স্কুলে আসার পর সবাই আবারও ডিসাইড করে, যেহেতু ওরা ফেস্টিভ্যালে ডান্স করতে পারবে না, তাহলে ওরা সেখানে ক্যাফে দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও ওরা লটারিতে হেরে যায়। ওদের তো মনটাই ভেঙে যায়। এ সময় আকিও আর ইউরিয়া খেয়াল করে হানার কাঁধে আর সেই আত্মাটা নেই। ওরা তো ইমপ্রেস হয়ে যায়, মিকো কিভাবে এটা করলো। যেহেতু ওরা বুঝতে পারছিল না ওরা ফেস্টিভ্যালে কি করবে, ইউরিয়া এসে বলে, তোমরা কিন্তু হন্টেড হাউস বানাতে পারো, সেটা এখনও কেউ চুজ করেনি। আর কয়েক বছর আগের কিছু ডেকোরেশনের জিনিস এখনও স্কুলে আছে, এতে তোমাদের খরচও কমে যাবে। এই শুনে ওরা দুজন ইউরিয়ার সাথে সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে যায় ডেকোরেশনের জিনিসগুলো দেখার জন্য। হানা তো এসব দেখে খুবই খুশি হয়ে যায়। এখানেও অনেকগুলো আত্মা ছিল। এ সময় ইউরিয়া মিকোকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে হানার শরীর থেকে আত্মাটাকে সরালে? মিকো ওর কথা এড়িয়ে যাচ্ছিল, কারণ ও কাউকে বুঝতে দিতে চাচ্ছিল না ও ভূতদেরকে দেখতে পায়। ইউরিয়া বলে, আমি জানি না তুমি কিভাবে এটা করলে, তবে দেখো আসল এক্সরসিজম কিভাবে করতে হয়। আর এর সাথে ও একটা বাচ্চা আত্মার উপর এক্সরসিজম করতে শুরু করে। এসব দেখে তো হানা অনেক ভয় এখান থেকে পালায়। মিকো ওর পিছু যায়। এ সময় ওরা দেখে মিস আড়াইয়ের ডেলিভারির সময় হয়ে গেছে, তাই ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মিকো ওনার পেটের উপর ভুতুড়ে হাত দেখে ঘাবড়ে যায়। আকিও এসে বলে, চিন্তা করো না, এটা ওনার গার্ডিয়ান এঞ্জেল, ওনার কোনো ক্ষতি করবে না। যাওয়ার সময় মিস আড়াই হানাকে বলে,
আমার অনুপস্থিতিতে তোমাদের ক্লাস টিচার হয়ে মিস্টার তোনো আসবে। সে খুবই চুপচাপ হলেও অনেক ভালো, তাই তুমি ওকে সব কিছু বুঝিয়ে দিও। পরদিন প্রিন্সিপাল ওদের ক্লাসে এসে জানায় মিস আরাইয়ার ছেলে সন্তান হয়েছে, ওনারা দুজনই ভালো আছে। সবাই খুশি হয়। আর ওদের নতুন ক্লাস টিচার হিসেবে জয়েন করে মিস্টার তোনো, যে কিছুটা লাজুক প্রকৃতির আর কম কথা বলে। সবাই তো ওনাকে অনেক পছন্দ করে। কিন্তু মিকো মিস্টার তোনোর পেছনে এক আত্মাকে লেগে থাকতে দেখে। মিস্টার তোনো জিজ্ঞেস করে ক্লাস ক্যাপ্টেনকে। ক্লাসের ব্যাপারে সকল তথ্য জানার জন্য তাদেরকে অফিসে ডাকে। এজন্য মিকো আর হানা ওনার অফিসে আসে। হানা বলে, স্যার, আপনি আর মিস আরাই কি ডেট করতেন? উনি বলে, না না, এমনটা না। এ সময় ঘোষণা করা হয় ওদের ক্লাসকে হন্টেড হাউস বানাতে হবে। মিস্টার তোনো বলে, তোমাদের কি মন খারাপ? হানা বলে, আমরা তো প্রথমে ডান্স করতে চেয়েছিলাম, তবে আমরা লটারিতে হেরে গিয়েছি। স্যার, আপনি কি ডান্স পছন্দ করেন? তোনো বলে, না না, আমি এটা পছন্দ করি না। এই পুরোটা সময় মিকো শুধু ওনার পেছনের আত্মাটার দিকেই ঘুরে যাচ্ছিল। যাই হোক, পরের দৃশ্য থেকে ক্লাসের সবাই প্ল্যান করছিল কিভাবে ফেস্টিভ্যালে ওরা হন্টেড হাউস বানাবে। এরপর প্ল্যান মোতাবেক কাজও শুরু করে দেয়। এই সময় তো আত্মা দিয়ে ওদের ক্লাসটা ভরা ছিল। মিকো ওর বন্ধুদের আত্মাদের থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছিল। সবাই ভালোই আনন্দ করছিল। এভাবেই কিছুদিন পার হয়। আর কাজের জন্য মিস্টার তোনো প্রায় সময়ই হানাকে ডাকত। একদিন ক্লাসে উনি হানার নাম ধরে ডাকে ওকে পড়তে বললে সবাই বলে, স্যার, আপনি কি শুধু হানার নামটাই মনে রেখেছেন? আমাদের কি মনে রাখেননি? হানাকে কি স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছেন? উনি বলে, না না, এমনটা না। আর ওদের সবার নামই বলতে থাকে। এ সময় ওই আত্মাটা হঠাৎ হানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাথে সাথেই হানার শরীর খারাপ হয়ে যায়। হয়তো তোনো হানার সাথে ভালো ব্যবহার করছে, ওর ক্লোজ হচ্ছে, যেটা আত্মাটার পছন্দ হয়নি। হানার অবস্থা খারাপ হচ্ছিল। মিকো বুঝতে পারে আত্মাটা এবার হানাকে বশ করছে। ক্লাস শেষ হওয়ার পর সবাই হন্টেড হাউস বানানোর কাজ শেষে ছবি তোলে। মিকো ছবিটা দেখে ভয় পেয়ে যায়, কারণ আত্মাটা অলরেডি হানার অনেকটা শরীর গ্রাস করে ফেলেছে। হানা অনেক দুর্বল হয়ে পড়েছে। এজন্য মিকো ওকে জোর করে আবারও সেই পবিত্র জায়গায় নিয়ে যায়। কিন্তু এবার সেখানে যাওয়ার পরও আত্মাটা হানার শরীর থেকে বের হচ্ছিল না। এজন্য মিকো বারবার চেষ্টা করে যাচ্ছিল। একটা সময় হানার ভেতরের আত্মাটা রেগে মিকোকে ধাক্কা দিয়ে চলে যায়। মিকো বুঝতে পারে আত্মাটা কতটা শক্তিশালী হয়ে গিয়েছে। ও কি করবে বুঝতে পারে না। বাড়ি এসে ও খুবই কাঁদে। পরদিন সকালে মিকো হানার জন্য অনেকগুলো খাবার বানায়, কারণ দুর্বল হয়ে যাওয়ার ফলে হানার বারবার ক্ষুধা পাচ্ছিল। মিকোর মনটা তো খুবই খারাপ ছিল। ওর বাবা ওর সাথে কথা বললেও মিকো বাবাকে ইগনোর করে স্কুলে চলে যায়। কিন্তু স্কুলে এসে দেখে হানা আসেনি। এজন্য মিকো হানার বাসায় কল করে। হানার মা কাঁদছিল। হানা অনেক অসুস্থ হয়ে পড়েছে। ও তো হুঁশেও ফিরছে না। ডাক্তারও বলতে পারছে না ওর কি হয়েছে। ও এখন হাসপাতালে ভর্তি। মিকো চিন্তায় পড়ে যায়। ও তো বুঝতে পারে খারাপ ওই আত্মাটা হানার এই অবস্থা করেছে। এবার ও দৌড়ে ইউরিয়ার কাছে যায় সাহায্যের জন্য। মিকো এবার ওর কাছে স্বীকার করে, হ্যাঁ, আমি ভূতদেরকে দেখতে পাই। ইউরিয়া বলে, সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি। এরপর মিকো, ইউরিয়া আর আকিও তিনজন মিলে মিস্টার তোনোর উপর নজর রাখে। আগের সকল ঘটনা বিবেচনা করে ইউরিয়া বলে, এটা নিশ্চয়ই একটা লিভিং স্পিরিট হবে। আত্মাটা সব সময়ই মিস্টার তোনোর সাথে চিপকে থাকে। আসলে জাপানে একটা কনসেপ্ট আছে। রকুজো নামের মেয়েটি কেনজি নামের ছেলেটিকে অনেক ভালোবাসত। তবে একটা সময় রকুজো খেয়াল করেছে তার ভালোবাসার মানুষটার তার প্রতি অনুভূতি কমে যাচ্ছে। কিন্তু রকুজো কেনজিকে কিছু না বলেই নিজে নিজে অনেক জেলাস হতো। কোনো মেয়েকেই কেনজির আশেপাশে সহ্য করতে পারত না। এর ফলে রকুজোর মাঝে একটা আত্মার জন্ম হয়। সেটাকেই বলে লিভিং স্পিরিট। এরপর থেকে যে মেয়েই কেনজির আশেপাশে আসতো, রকুজোর সেই লিভিং স্পিরিট ও সকল মেয়েদেরকে বশ করে তাদের ক্ষতি করত। আর এখন ওরা ধারণা করছে একই ঘটনা হয়তো মিস্টার তোনোর সাথে ঘটছে। হয়তো মিস্টার তোনো কোনো মেয়েকে রিজেক্ট করে দিয়েছে বা ধোঁকা দিয়েছে। সে কারণে সে মেয়েটির হয়তো লিভিং স্পিরিট হয়েছে। এর ফলে মিস্টার তোনো যখনই হানার ক্লোজ হয়েছে, এজন্য আত্মাটা জেলাস হয়ে হানার ক্ষতি করছে। ওরা তিনজন প্ল্যান বানাতে থাকে কিভাবে মিস্টার তোনোর শরীর থেকে আত্মাটাকে সরানো যায়।
এর জন্য তনুর কাছে একটা তাবিজ পৌঁছাতে হবে। মিকো বাহানা করে তনুর সাথে ধাক্কা খায় আর ওনাকে ওর কাজে সাহায্য করতে বলে। এই বাহানায় ও সেই বোর্ডে সেই তাবিজটা লাগিয়ে দেয় আর কথায় কথায় ওনাকে এখানেই রাখছিল। দূর থেকে ইউরিয়া ওনার শরীর থেকে আত্মাটাকে সরানোর জন্য এক্সোরসিজম শুরু করে, কিন্তু সেটা কাজ করছিল না। ওরা বুঝতে পারে না এমনটা কেন হচ্ছে। এর মাঝে ব্রেক টাইমও শুরু হয়ে যায়, যার ফলে ওদেরকে এখানেই থামতে হয়। মিকো হাসপাতালে কল করে হানার খবর নেয়ার জন্য। হানার মা বলে হানার অবস্থা আগের মতোই, তবে একটু আগেই মিস আরাই হানাকে দেখতে এসেছে। মিকো এবার টিচারের সাথে কথা বলে। মিস আরাই বলে, আমিও একই হাসপাতালে ছিলাম, শুনলাম আমার এক ছাত্রী এখানে ভর্তি, তাই দেখতে আসলাম। এসে দেখি এ তো হানা। মিকো ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি মিস্টার তনুকে কিভাবে চেনেন? মিস আরাই বলে, তনু আমার ছোটবেলার বন্ধু। মিকো বলে, ম্যাম আপনি কিছু মনে করবেন না, আপনি কি মিস্টার তনুকে পছন্দ করতেন? হয়তো আপনার অজান্তেই আপনার এক লিভিং স্পিরিট তৈরি হয়েছে, আর যেটা হানার ক্ষতি করছে। মিস আরাই অবাক হয়, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ছোটবেলায় আমাদের মাঝে ভালো বন্ধুত্ব ছিল, তবে ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই। মিকো বলে, মূলত জেলাস, কন্ট্রোল এসবের কারণেই লিভিং স্পিরিটের তৈরি হয়। আপনি কি এসব খেয়াল করেছেন? মিস আরাই বলে, দেখো আমি এসবে বিশ্বাস করি না, তবে আমার মনে হচ্ছে। কাহিনী এবার অতীতে যায়। মিস আরাই আর তনু স্কুল শেষে তনুর বাড়িতে আসে। তনু এক্সামে 2 নাম্বার কম পেয়েছে দেখে ওর মা ওকে বকা লাগাচ্ছিল। তনু যখন বলে আমি আরাইয়ের সাথে ডান্স ক্লাসে যেতে চাই, এই শুনে ওর মা রেগে যায়। তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি তো আমায় প্রমিস করেছ সবসময় আমার কথা শুনবে, আমার সাথে থেকে আমার খেয়াল রাখবে। আসলে তনু আরও ছোট থাকতেই ওর বাবা মাকে ছেড়ে চলে গিয়েছে। তখন থেকেই উনি তনুকে এতটা কন্ট্রোলে রাখছে। উনি চায় না উনি ছাড়া ওনার ছেলের জীবনে আর অন্য কেউ আসুক। আর বলে, তুমিও কি তোমার বাবার মতো হতে চাও নাকি? তুমি ডান্স ক্লাসে যেতে পারবে না, আমি এসব তোমার ভালোর জন্যই করছি। ওনার কথা শুনে তনু ভয়ে না বলে যে আমি যাব না, আর বাহিরে এসে আরাইকে বলে দেয় আমি তোমার সাথে ডান্স ক্লাসে যাব না। এসব কিছু শুনে ওরা সবাই বুঝতে পারে তাহলে মিস্টার তনুর সাথে ওর মায়ের আত্মাটাই লেগে আছে, যিনি কিনা কাউকেই তনুর কাছে আসাটা সহ্য করতে পারে না। উনি কখনোই তনুর ইচ্ছে মতো তনুকে কিছু করতে দেয়নি, কারো সাথে মিশতে দেয়নি। ওনার মনে হতো তনু ওনার থেকে দূরে সরে যাবে। মিস আরাই বলে, যদি এমনটাই হয় তাহলে সেটা লিভিং স্পিরিট না, কারণ তনুর মা অনেক আগেই মারা গিয়েছে। এবার ওরা বুঝতে পারে ওরা তো লিভিং স্পিরিট ভেবে এক্সোরসিজম করেছিল, এই কারণেই ওদের এক্সোরসিজম কাজ করেনি। মানে এই মহিলা মারা যাওয়ার পরেও ছেলেটাকে একা ছাড়ল না। এই কারণেই তনু সবসময় এতটা দুর্বল, কারণ ওর মা সবসময় ওকে কন্ট্রোলে রেখে গেছে, এমনকি মরার পরেও। ওরা বুঝতে পারছিল না তাহলে কিভাবে ওরা এই আত্মাটাকে সরাবে। এমন আত্মাকে সরানো খুবই কঠিন কাজ। আকিও মিকোকে বলে, তুমি হানার শরীর থেকে প্রথম ভূতটা কিভাবে দূর করেছিলে? কখন ওকে সেই পবিত্র জায়গায় নিয়ে গিয়েছিলে? মিকো বলে, দুপুরের সময়, আর পরের বার সন্ধ্যার সময় নিয়ে গিয়েছিলাম। আকিও বলে, এর মানে আত্মাটাকে সরানোর জন্য আমাদেরকে সেখানে সূর্য ডোবার আগেই পৌঁছাতে হবে। মিস্টার তনুকে সেখানে নিতে পারলেই হয়তো আত্মাটাকে দূর করতে পারবো। সূর্য ডোবার বেশি সময়ও নেই। ওরা জলদি প্ল্যান বানায়। ওরা এই সাজানো রুমটা নষ্ট করে ফেলে আর টিচারের কাছে গিয়ে মিথ্যে বলে, আমাদের এখনও কিছু কাজ করা বাকি, জিনিসপত্র আনতে হবে। অনেক জিনিসপত্র আনতে হবে তো আমি একা যেতে পারবো না, তাই মিস্টার তনু আপনিও আমার সাথে চলুন, যেন আপনার গাড়িতে করে সেগুলো নিয়ে আসতে পারি। মিস্টার তনুও মিকোর সাথে সেখানে যায়। ইউরিয়াও এখান থেকে বের হয়ে পড়ে। আকিও কিছু কাজের জন্য স্কুলেই থেকে যায়। ওদিকে হানার অবস্থা খুবই খারাপ হচ্ছিল। আজ আত্মাটাকে তাড়াতে না পারলে ও হয়তো মরেই যাবে। মিকো এখানে মিস্টার তনুকে মিথ্যে বলে সেই পবিত্র জায়গার কাছে নিয়ে আসে আর বলে, এখান দিয়ে ঢুকলে শর্টকাট রাস্তায় আমরা সেই দোকানে পৌঁছাতে পারবো। তবে মিস্টার তনুর এখান দিয়ে যেতে ভয় লাগছিল, কারণ ওর মায়ের আত্মাটা ওকে আটকাচ্ছিল, কোনোভাবেই তনুকে ভেতরে যেতে দিচ্ছিল না। মিকো ওনাকে ভেতরে নেয়ার চেষ্টা করলে আত্মাটা রেগে আরও শক্তিশালী হয়ে ওঠে। তখনই পেছন থেকে ইউরিয়া এসে মিস্টার তনুকে ধাক্কা দিয়ে পবিত্র জায়গার ভেতরে ঢুকিয়ে ফেলে। এর সাথেই তনুর মায়ের আত্মাটা ওর থেকে আলাদা হয়ে যায় আর ইউরিয়া আত্মাটাকে তাড়ানোর জন্য এক্সোরসিজম শুরু করে।
তবে আত্মাটা খুবই শক্তিশালী ছিল আর ইউরিয়ার উপর হামলা করে ওকে বেহুশ করে দেয়। এসব দেখে তো মিস্টার তোনো অবাক, এখানে আসলে হচ্ছেটা কি? মিকো ভয় পেয়ে যায় আর আত্মাটাকে বলে, দয়া করে এবার ওনাকে ছেড়ে দিন, আর কতদিন এমনটা করবেন? এখন আর মিস্টার তোনোর আপনাকে প্রয়োজন নেই। এই শুনে তোনোর মায়ের আত্মাটা অনেক রেগে যায় আর ভেতরে ঢোকার চেষ্টা করছিল মিকোকে মারার জন্য। তখনই ভালো একটা শক্তি এসে খারাপ আত্মাটাকে আটকে দেয় আর খারাপ আত্মাটার উপর হামলা করে। এসব দেখে মিস্টার তোনো অবাক হয়ে যায়। এর সাথেই আত্মাটি তার আসল রূপে ফিরে আসে। তোনো নিজের মাকে দেখে অবাক। এত কিছুর পরেও তোনোর মায়ের আত্মাটা ওকে ডেকে যাচ্ছিল, তোনো আমার কাছে আসো, আমি এসব তোমার ভালোর জন্যই করছি। তুমি তো আমায় প্রমিস করেছ সবসময় আমার সাথে থাকবে, তো আমার কাছে আসো। তনু এসবে আবারও ভয় পেয়ে যায়। ও এখনও ওর মাকে না করতে পারছিল না। এ সময় মিকো ওকে ডেকে বলে, স্যার দেখুন কি সুন্দর পাখি। তনু বলে, কি? মিকো বলে, আত্মাটাকে এড়িয়ে চলুন, উনি মারা গিয়েছে, এখন আমাদেরকে বাঁচতে হবে। এবার তনুর সাহস করে এই প্রথমবারের মতো ওর মায়ের ডাকে সাড়া দেয় না। ওনাকে এড়িয়ে ও মিকোর সাথে সে পাখির দিকে তাকিয়ে পাখির ব্যাপারেই কথা বলতে থাকে। আর তনুর মায়ের আত্মাটা ওকে ডেকেই যাচ্ছিল। একটা সময় পাত্তা না পেয়ে অবশেষে ওর মায়ের আত্মাটা গায়েব হয়ে যায়। তনু সবসময় মাকে ভয় পেত, তার কথা মেনে চলত। এই কারণেই আত্মাটা এতদিন ওকে কন্ট্রোল করতে পেরেছে। আজ তনু তার কথার অমান্য করতেই অবশেষে ও মুক্তি পেল। এর সাথে সাথেই ওদিকে হানাও পুরোপুরি সুস্থ হয়ে যায়। এই শুনে তো মিকো অনেক খুশি। ইউরিয়াও খুশি ফিরেছে। ওরা খুশি যে ওরা সফলভাবে কাজটা করতে পেরেছে। মিকো বলে, তুমি কবে থেকে আত্মাদের দেখতে শুরু করেছ? ইউরিয়া বলে, আমার 4 বছর থাকার সময় আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে দাদা দাদি আমার লালন পালন করত। বাবা মায়ের মৃত্যুর পর আমি তাদেরকে দেখতে পেয়ে কথা বলতাম। সবাই আমাকে আজব ভাবত যে হয়তো এটা আমার হ্যালুসিনেশন। মিকো বলে, আমি শিওর তুমি নিশ্চয়ই তাদেরকে দেখতে পেতে। ইউরিয়া বলে, তুমি কেন আমাকে বিশ্বাস করছ? মিকো বলে, আমিও প্রথমে আমার বাবার আত্মাকেই দেখতে পেয়েছি। গত বছর অতিরিক্ত কাজের কারণে বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এর মানে মিকোর বাবা মারা গিয়েছে, আর যাকে আমরা ওর বাসায় দেখেছি সেটা ওর বাবার আত্মা ছিল। মিকো বলে, জানো, বাবা মারা যাওয়ার 2 দিন আগেই আমি বাবার সাথে ঝগড়া করেছিলাম, কারণ বাবা আমাকে জিজ্ঞেস না করেই আমার রাখা পুডিং খেয়ে ফেলতো। এজন্য আমি বাবার সাথে কথাও বলিনি। এরপরই বাবা মারা যায়। আমি বাবাকে সরিও বলতে পারিনি। আমার গিল্টি ফিল হয় কেন এই ছোট্ট কারণে আমি বাবার সাথে ঝগড়া করেছিলাম, যে কারণে এখনও আমি বাবাকে এড়িয়ে চলি। মিকো চাচ্ছিল না ওর বাবা ওর কষ্টটা দেখুক, যে মিকো গিল্টি ফিল করে কতটা কষ্ট পাচ্ছে। এজন্যই ও সবসময় বাবার আত্মাকে এড়িয়ে চলে। ইউরিয়া বলে, তুমি মন থেকে তোমার বাবাকে দেখতে চেয়েছ, এজন্যই তুমি তাকে দেখতে পেয়েছ। এবার দেখা যায় মিস্টার তোমো এখন স্বাভাবিক হয়ে গেছে, আগের চেয়ে অনেকটাই এনার্জেটিক। ওদের সাথে তো স্যারের ভালো বন্ধুত্বও হয়ে গেছে। পরদিন সকালে মিকো বাবার ছবির সামনে বাবার সেই পছন্দের পুডিংটা রাখে। বাবার আত্মাও খুশি হয় আর বলে, সরি তোমায় জিজ্ঞেস না করে তোমার পুডিংগুলো খেয়ে ফেলার জন্য। মিকো এখনও বাবার আত্মাকে এড়িয়ে চলছিল, কারণ ও চাচ্ছিল না আত্মাটা মায়ায় জড়িয়ে এখানেই আটকে যাক। এরপর মিকো স্কুলে আসে। আজ ছিল ফেস্টিভ্যালের দিন। মিকো হানাকে সুস্থ দেখে খুশিতে কেঁদেই ফেলে। ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। ক্লাসের মেয়েরা আজ ইউরিয়াকে সরি বলে ওই দিন ওর সাথে খারাপ আচরণ করার জন্য। ইউরিয়ার মনটাও ভালো হয় আর ওদের সাথে জয়েন করে। সবাই এখানে খুবই মজা করে। হন্টেড হাউসে ঢোকার পর হানা তো ভয়ে মরেই যাচ্ছিল। এখানে তো আসল আত্মাও ছিল। মিকো তো এতদিন ভয় পেলেও চিল্লাতে পারত না, আজ ও মন খুলে চিল্লাতে পারে। এ সময় আকিও এখানে আসলে ইউরিয়া আর মিকো ওর সাথে কথা বলছিল। হানা বলে, তোমরা কার সাথে কথা বলছ? এখানে আরও বড় এক টুইস্ট রিভিল হয় যে আসলে আকিও কোনো মানুষ না, আকিও একটা আত্মা। কিছু বছর আগে যে ফেস্টিভ্যালের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে আকিও মারা গিয়েছে। এ কারণেই আকিও এই স্কুল থেকে বের হতে পারত না। আসলে তো এটা একটা গার্লস স্কুল, ছেলেদের থাকার কোনো প্রশ্নই আসে না। এর মানে এখানের সকল ছাত্ররা আসলে ভূত। আগে এটা একটা বয়েজ স্কুল ছিল, ওই অ্যাক্সিডেন্টে এতগুলো ছাত্র মারা গিয়েছে। মিকো আকিওকে ধন্যবাদ বলে সব কিছুর জন্য, এত সাহায্যের জন্য। আকিও বলে আবারও দেখা হবে।
এর সাথে আকিও গায়েব হয়ে যায়। যাই হোক, ওরা খুবই মজা করে। যদিও ভূতদের দেখতে পাওয়াটা সহজ ব্যাপার না, মিকো আর ইউরিয়া ওদের ভাগ্যটা মেনে নিয়েছে আর এভাবেই বাঁচতে শিখে গিয়েছে। এর সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।